আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গুলশান হামলা ও নিহত জঙ্গিদের নিয়ে নতুন ভিডিও, র্যাব বলেছে চিন্তার কিছু নেই, ভিডিওটি নিয়ে বিশ্লেষণ চলছে। রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে ইউনেস্কোর সুপারিশ সরকার বিবেচনা করবে, তবে কাজ বন্ধ করা হবে না, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। সরকারের সার্চ কমিটি নয়, জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে, দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। বিএনপির আজিজ মার্কা নির্বাচন কমিশন মানুষ দেখেছে, তাই এই নিয়ে সুপারিশের কোনো এখতিয়ার তাদের নেই, বললেন মাহবুবুল আলম হানিফ। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। গুলশান হামলায় নিহত জঙ্গিদের নিয়ে বিদেশি ওয়েবসাইটে একটি নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে ওই 5 জঙ্গির কথা, আর্টিজান হামলার ঘটনা ও মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের কথা তুলে ধরা হয়। তবে নতুন ভিডিও নিয়ে চিন্তার কিছু নেই জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, ভিডিওটির বিশ্লেষণ চলছে। এছাড়া বড় ধরনের কোনো তৎপরতা চালানোর ক্ষমতা দেশের জঙ্গিদের নেই বলেও দাবি করেন তিনি। এদিকে ডিএমপি কমিশনারের দাবি, পুলিশের জঙ্গি দমন অভিযান বৈশ্বিকভাবে প্রশংসিত হচ্ছে। ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার প্রায় 3 মাসের কাছাকাছি সময়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক কথিত জঙ্গি সংগঠন আইসিসের নামে নতুন এক ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি নেত্রী বেগম জিয়া ও দেশের শীর্ষ ধর্মীয় নেতাসহ বেশ কয়েকজন ব্যক্তির সমালোচনা করে বক্তব্য দেওয়া হয়। পাশাপাশি প্রকাশ করা হয় কমান্ডো অভিযানে নিহত সন্দেহভাজন 5 জঙ্গির কথাবার্তা, হামলার ঘটনা ও আইএসের কর্মকাণ্ড। গুলশানে হামলাকারী জঙ্গিদের দাফনের পর প্রকাশ করা এই ভিডিওটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিশ্লেষণ করছে বলে জানান র্যাব মহাপরিচালক। নতুন ভিডিও বেশি মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেন তিনি। আমরা ভিডিও বার্তাটি ফরেন্সিক করলে বুঝতে পারবো, যে এটা ধারণা করতে পারবো যেটা কোথায় শ্যুট করা হয়েছে। মোটামুটি সবসময় তারা চেষ্টা করে একটা বিগার অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করার জন্য, সেটাই করেছে। এটা করে ফায়দা হবে বলে মনে করি না। তাদের ব্যাপক ক্ষতি হয়েছে এবং আমরা মনে করি যে কোনো বড় ধরনের তৎপরতা চালানোর ক্ষমতা তারা এই মুহূর্তে হারিয়ে ফেলেছে। এদিকে বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদে অংশ নিয়ে ডিএমপি কমিশনার বলেন, দেশে জঙ্গি হামলার সাথে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ব্যবসায়ী পিয়ার আহমেদ আকাশের এখন পর্যন্ত কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। আমাদের চেষ্টার মধ্য দিয়েই কিন্তু তার বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়। সেই রেড নোটিশের আলোকেই কিন্তু মালয়েশিয়া কর্তৃপক্ষ তাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে। তার জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই, এটা পরবর্তীতে আমরা যাচাই বাছাই করে দেখব। ডিএমপি কমিশনার আরও বলেন, জাপান, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ বাংলাদেশে জঙ্গি দমন অভিযানের প্রশংসা করেছে। রুখনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের জন্য ইউনেস্কোর সুপারিশ প্রকল্পের কাজ বন্ধ করছে না সরকার। তবে রামপাল নিয়ে যেসব বিতর্ক হচ্ছে তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে বিদ্যুৎ প্রকল্প নির্মাণে পরিবেশগত বিষয় বিবেচনায় রাখবে সরকার। সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাব বিষয়ক কর্মশালার শেষে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই মন্তব্য করেন। সুন্দরবনের পাশে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করার জন্য বাংলাদেশের কাছে সুপারিশ সহ প্রতিবেদন পাঠিয়েছে ইউনেস্কো। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে সুন্দরবনের অপূরণীয় ক্ষতি হবে উল্লেখ করে প্রকল্পটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে। রামপাল প্রকল্প বাতিল করার যৌক্তিকতা তুলে ধরতে ইউনেস্কো 4টি ঝুঁকির কথা প্রতিবেদনে উল্লেখ করেছে: বায়ু দূষণ, পানি দূষণ, শিল্পের পুঞ্জীভূত দূষণ এবং জাহাজ চলাচল ও নদী খননের প্রভাব। প্রতিবেদনে আরও বলা হয়, কয়লা পোড়ানোর ফলে রামপাল প্রকল্পের ওই এলাকায় অ্যাসিড বৃষ্টি হবে। এছাড়াও পারদ নিয়ন্ত্রণে ভালো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না। তাছাড়া পারদের দূষণ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে এমন প্রযুক্তি এখনো পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি। ইউনেস্কোর এমন প্রতিবেদন সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান মন্ত্রী। ইউনেস্কো যেটা বলতে চাচ্ছেন সেই বিষয়গুলো তো বিভিন্ন অ্যাক্টিভিস্টরা তারা বলেও আসছেন, যেই কনসার্নগুলো তাদের, সেই কনসার্নগুলো আমরা কীভাবে মিট করব। তো আমাদের জবাবটা এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে তাদের জবাবটা দিবেন, তারপরে হয়তো আমাদের একটা আমরা আশাবাদী যে ওইখানে হয়তো কোনো কনসিডারেশন হয়তো হতে পারে। এখন কি কাজটা বন্ধ রাখবেন কিনা?
না, সেই কাজ তো সরকার এখনো সে সিদ্ধান্ত যান নাই যে কাজ বন্ধ রাখবে। প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে পরিবেশগত প্রভাব সমীক্ষার বিষয়টি আরও গুরুত্বের সাথে দেখা হবে। আমরা যে পাওয়ার প্ল্যান্টগুলো করতে যাচ্ছিলাম বিভিন্ন দিক থেকে সমালোচনা হয়ে আসছে, কতগুলো কনসার্ন হয়ে আসছে, সেগুলি কিন্তু আমরা কনসিডার করছি বলেই কিন্তু আমরা এই স্টাডিগুলিতে যাচ্ছি আরও সিরিয়াসলি। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। জিয়াউর রহমানের সমাধির নাম উল্লেখ না করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, লুইকানের করা সংসদ ভবনের মূল নকশায় কবর থাকলে সেখানে কবর থাকবে, নয়তো সেখান থেকে কবর সরিয়ে নেওয়া হবে। সকালে রাজধানীর একটি রেস্টুরেন্ট রমনা পার্কের সৌন্দর্য বৃদ্ধি নিয়ে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ৬৫,০০০ মার্কিন ডলারের বিনিময়ে লুইকানের মূল নকশা আনা হচ্ছে। সেই নকশা দেখেই চন্দ্রিমা উদ্যানকে ঘিরে সিদ্ধান্ত নেবে সরকার। একই সঙ্গে মন্ত্রী জানান, রমনা পার্কের পাশাপাশি সরোয়ার্দী উদ্যানের সৌন্দর্য বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। বৈশাখে শুধু ছায়ানটের অনুষ্ঠান ছাড়া রমনা পার্কে আর কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না বলেও জানান মন্ত্রী। দ্রুত রমনা পার্কের লেক খননের কথাও জানান মোশাররফ হোসেন। পৃথিবীর প্রথম 10টা বিল্ডিং এর মধ্যে লুইকানের এই নকশাটা একটা অন্যতম নকশা। এই নকশাকে বিকৃত করা হয়েছে। 4 সেট অফ আপনার নকশা এগুলো ফেডেক্সে আসতেছে এবং আমরা নকশাতে দেখব কোথায় কি আছে। যদি কবরস্থান থাকে, হ্যাঁ আমি বলবো আমারও কবরও সেখানে হোক, কি বলেন? যদি থাকে, আর যদি না থাকে তাহলে থাকবে না। মধ্যবর্তী নির্বাচন নয়, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নতুন নির্বাচন দিতে হবে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণকে বিভ্রান্ত করতেই মধ্যবর্তী নির্বাচনের কথা তোলা হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকারের সার্চ কমিটি নয়, জনগণের মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠন করতে হবে। বিএনপি জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে সব সংকটের জন্য দায়ী গণতন্ত্রহীনতা। ক্ষমতাসীনরা জঙ্গিবাদকে শুধু প্রশ্রয় নয় বরং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি কথা বলেন, মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা কিংবা এর উদ্দেশ্য নিয়েও। অবিলম্বে একটি নির্বাচন আমরা চেয়েছি, বারবার বলেছি। আমরা কিন্তু কখনোই বলি মধ্যবর্তী নির্বাচন, ওই নির্বাচনই তো মানি না। সুতরাং নতুন নির্বাচন দিতে হবে। নির্বাচন দিতে হবে কিভাবে? সেই নির্বাচন হতে হবে অবশ্যই নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচন পরিচালনা করবে সম্পূর্ণভাবে নিরপেক্ষ নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন গঠন করতে আপনাদের নির্বাচিত সার্চ কমিটি নয়, জনগণের নির্বাচিত সার্চ কমিটির দ্বারা সেই নির্বাচন কমিশন গঠিত হবে। আওয়ামী লীগের নেতারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আওয়ামী লীগ দেশ চালাচ্ছে, সরকার পরিচালনা করছে, আওয়ামী লীগ রাজনীতি করছে? আমার মনে হয় তারা অন্তর থেকেই বলবেন যে না, তারা দেশ চালাচ্ছেন না, অন্য কেউ অন্য কোনোভাবে এই দেশ পরিচালনা করছে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের প্রতিবাদে স্বাধীনতা ফোরামের মানববন্ধনে নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটির নামে তামাশা বন্ধের দাবি জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সার্চ কমিটির নামে যে তামাশা হচ্ছে, সেই তামাশা বন্ধ করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা এবং প্রধান বিরোধী দলগুলোর আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে এখানে একটি সিদ্ধান্তে আসতে হবে। সার্চ কমিটি দিয়ে কি হবে সেটা আমরা ভালোই জানি। দেশব্যাপী বিরোধী মতের নেতাকর্মীদের হত্যা নির্যাতনের অভিযোগও করেন বিএনপি নেতারা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরী রাজনৈতিক আশ্রয় বাতিল করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের কাছে আইনমন্ত্রী বলেন, নূর চৌধুরীকে নিয়ে খবর প্রকাশের পর কানাডায় বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করে সরকার। নূর চৌধুরীর আইনজীবীর সাথে কথা বলে খবরের সত্যতা পাওয়া যায়নি বলে সরকারকে জানিয়েছেন হাইকমিশনার। নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের আবেদনটি আদালতে বিচারের অপেক্ষায় আছে। আইনমন্ত্রী বলেন, বেআইনি প্রক্রিয়ার মাধ্যমে নয়, আইনি প্রক্রিয়া শেষ করে নূর চৌধুরীকে
ফেরত আনা হবে। বিষয়টি নিয়ে কানাডিয়ান সরকারের সাথে আলোচনা শুরু হয়েছে। তবে মৃত্যুদণ্ড থাকার নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে সমস্যা হচ্ছে বলেও জানান আনিসুল হক। তিনি বলেন, বঙ্গবন্ধুর আরেক খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রেরও সহায়তা চাওয়া হয়েছে। যার মৃত্যুদণ্ড হতে পারে এমন কোনো আসামিকে সেখানে ফেরত পাঠানো যাবে না। এই একটা পয়েন্টের উপরেই কিন্তু নূর চৌধুরী সেখানে এখনও টিকে আছে। এই পয়েন্টটার সুরাহা হলেই নূর চৌধুরী কে বাংলাদেশে আনা হবে, কি বাংলাদেশে ফেরত পাঠানো যাবে কি যাবে না সেটা সিদ্ধান্ত হয়ে যাবে। সাংবিধানিকভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিএনপির আজিজ মার্কা নির্বাচন কমিশন মানুষ দেখেছে, তাই এই নিয়ে সুপারিশের আর কোনো এখতিয়ার তাদের নেই বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের এই নেতা। 30 সেপ্টেম্বরের প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা সফল করতে বর্ধিত সভা করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, 2014 সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিল, কিন্তু জনগণের সাড়া না থাকায় সফল হয়নি তারা। হানিফ অভিযোগ করেন, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি। বিএনপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার আছে বলে জনগণ মনে করে, কারণ এই বিএনপি নির্বাচন কমিশন গঠন করেছিল এই বাংলাদেশের মানুষের সঙ্গে তামাশা করার জন্য। সে আজিজ মার্কা নির্বাচন কমিশনের কথা মানুষ এখনো ভুলে যায় নাই। সাংবিধানিকভাবে ক্ষমতা বলে মহান রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে সেই ক্ষমতার অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হবে। আমরা ইতিপূর্বে যেভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করেছি, ভবিষ্যতেও সেইভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন হবে। গণসংবর্ধনা সফল করতে নেতাকর্মীদের শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মনে রাখতে হবে 19 বার তাকে হত্যার প্রচেষ্টা চলেছে। আপনাদের কোনো দুর্বলতার সুযোগে যেন কোনো ধরনের অঘটন না ঘটে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। কানাডাতে গ্লোবাল ফান্ড কনফারেন্স ও যুক্তরাষ্ট্রে জাতিসংঘের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে শুক্রবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত গণসংবর্ধনার আয়োজন করেছে আওয়ামী লীগ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। নিচে গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি। টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় সাংসদ আমানুর রহমান খান রানার পর আরও 2 আসামির আত্মসমর্পণ। কুষ্টিয়া আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ, 2 জন নিহত, আহত 20। আরও একবার আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। জাতীয় পার্টি ও সিপিবি নেতারা মনে করছেন শুধু সার্চ কমিটি নয়, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার কোনো বিকল্প নেই। জাপারকো চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকারের সদিচ্ছা না থাকলে সার্চ কমিটিতে কোনো সুফল আসবে না। আর সিপিবি সাধারণ সম্পাদক মনে করেন, পেশিশক্তি, টাকা ও প্রশাসনের হস্তক্ষেপ মুক্ত নির্বাচনের জন্য শক্তিশালী কমিশন গঠন করতে সরকারকেই এগিয়ে আসতে হবে। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পর থেকেই সব দলের অংশগ্রহণে নির্বাচনের দাবি করে আসছে বিভিন্ন মহল, সেই সাথে মধ্যবর্তী নির্বাচনেরও। তবে যখনই হোক, দেশের ও গণতন্ত্রের স্বার্থে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন প্রয়োজন। এজন্য শক্তিশালী নির্বাচন কমিশন জরুরি বলে মনে করছেন জাতীয় পার্টি ও সিপিবি নেতারা। দেশের মধ্যে একটা স্থিতিশীল পলিটিক্যাল কালচার, সংস্কৃতি যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে আমাদেরকে নির্বাচনটার বিষয়ে যথেষ্ট আমি মনে করি গুরুত্ব দিয়ে দেখতে হবে, এবং সেই নির্বাচনটি যাতে সঠিক, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সেদিকে সকলকেই দৃষ্টি রাখতে হবে। বর্তমান যে কয়েকটি নির্বাচন হয়েছে এগুলো অনেক ক্ষেত্রে প্রহসনের নির্বাচন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার আনা যাবে না, কিন্তু নির্বাচনকালীন একটা সরকার তো করাই যায়। নির্বাচন কমিশন তাদের যদি সদিচ্ছাও থাকে, এই ব্যাপারে যদি সরকারের বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সি আছে তাদের যদি সহায়তা না পায়, তাহলে তো এটা খুব কঠিন হয়।
সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া আলোচনায় থাকলেও নিকট অতীতে এর অভিজ্ঞতা সুখকর নয়। দুই নেতাই মনে করেন আবারও এমনটি হলে তা গ্রহণযোগ্য হবে না, বরং সংকট আরও বাড়বে। সব রাজনৈতিক দলেরই আমি মনে করি গুরুত্বপূর্ণ, তাদের মতামতগুলো গুরুত্বপূর্ণভাবে নিলে যেটা নির্বাচন কমিশন হবে সেটা সকলের কাছে মোটামুটি গ্রহণযোগ্য হবে। তারপরে তাদের কাজকর্মে যদি তারা নিরপেক্ষতা বজায় রাখতে পারেন তাহলে সঠিক সুষ্ঠু একটা নির্বাচন হবে। আমরা সঠিক সুষ্ঠু নির্বাচন চাই। এর বাইরেও সুশীল সমাজের বিভিন্ন নেতৃস্থানীয় লোকজন আছে, তাদের সাথে কথা বলে একটা নির্বাচন কমিশনের পুনর্গঠনের বিষয়টা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে আগামী ফেব্রুয়ারির শুরুতেই মেয়াদ শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে 10ম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। বিকেল 5টায় বসবে এই অধিবেশন। এর আগে 4টায় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে। সভায় সভাপতিত্ব করবেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সংবিধানের 72 অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ 5 সেপ্টেম্বর সংসদের অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় থেকে জানানো হয় আসন্ন অধিবেশনের জন্য 15টি বিল জমা পড়েছে। আগামী বছরই শুরু হবে 703 কিলোমিটার সীমান্ত সড়কের নির্মাণ কাজ, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা চট্টগ্রাম পুরোটায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে বলেও জানান তিনি। সকালে নোয়াখালীর কবিরহাটে ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধনকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ 38% শেষ হয়েছে, বাকি কাজও যথাসময়ে শেষ হবে। আগামী বছরের মার্চে দেশের প্রথম কক্সবাজার মেরিন ড্রাইভ উদ্বোধন হবে বলেও জানান ওবায়দুল কাদের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এ সময় উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সাংসদ আমানুর রহমান খান রানার পর আদালতে আত্মসমর্পণ করেছে আরও 2 আসামি। সকালে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসির উদ্দিন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে বিচারক আবুল মনসুর মিয়া তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 18 সেপ্টেম্বর এমপি আমানুর রহমান খান রানা দীর্ঘদিন আত্মগোপনে থেকে আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। 2013 সালে 18 জানুয়ারি কলেজ পাড়ায় বাসার সামনে থেকে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়। চলতি বছরের 3 ফেব্রুয়ারি এমপি রানা ও তার 3 ভাই সহ 14 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়। 6 এপ্রিল এমপি রানা সহ 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এদিকে আওয়ামী লীগের 2 গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় টাঙ্গাইলের হামিদপুরে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসক জানান, আজ দুপুর থেকে রাত 9টা পর্যন্ত 144 ধারা বহাল থাকবে। ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার এলাকায় মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় আসামি সংসদ সদস্য আমানুর রহমান খান রানা সহ অন্য আসামিদের বিচারের দাবিতে হামিদপুর বাস স্ট্যান্ড চত্বরে সমাবেশের ডাক দেয় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক লেবু সমর্থিত গ্রুপ। একই সময় সেখানে আমানুর রহমান খান রানার সমর্থকরা তার মুক্তির দাবিতে সমাবেশে ডাক দেয়। এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন 144 ধারা জারি করেছে। কুষ্টিয়ার ঝাউদিয়া আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত ও 20 জন আহত হয়েছে। সকাল 6টা থেকে দফায় দফায় কুষ্টিয়া ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে সংঘর্ষ হয়। পুলিশ জানায়, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে ভোরে ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে বর্তমান চেয়ারম্যান কেরামত সমর্থিত সুজা মেম্বার ও সাবেক চেয়ারম্যান বখতিয়ার সমর্থিত মজিদ মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। প্রায় 2 ঘন্টা দফায় দফায় এই সংঘর্ষে কেরামত গ্রুপের সমর্থক ইমাম আলী ও শাহাজুদ্দিন নামে 2 জন নিহত হয়। এছাড়া গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত 20 জন। আশঙ্কাজনক অবস্থায় 8 জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবারও নিচ্ছি গ্রেটাল সিরামিক সংবাদ বিরতি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শপিং মলে বন্দুকধারীর গুলিতে 4 নারী সহ কমপক্ষে 5 জন নিহত। হামলাকারী হিস্পানিক বলে সন্দেহ পুলিশের। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। আশরাফুলের হ্যাট্রিক।
বাংলাভিশন সংবাদ দেখছিলেন। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের বার্লিংটনের একটি শপিং মলে বন্দুকধারী গুলিবর্ষণে 4 নারীসহ নিহত হয়েছে অন্তত 5 জন। হামলাকারীর সিসিটিভি ফুটেজ প্রকাশ করে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যে 7:30 নাগাদ সিয়াটল থেকে 105 কিলোমিটার দক্ষিণের ক্যাসকেড শপিং মলে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারী। পুলিশ আসার আগে অস্ত্রসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী। আরও হামলার আশঙ্কায় স্থানীয়দের ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ। সেই সাথে শপিং মলের আশপাশের রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার সব ব্যবসা কেন্দ্র। হামলার কারণ জানা যায়নি। ধূসর রঙের পোশাক পরিহিত হামলাকারীকে হিস্পানিক বলে সন্দেহ করছে পুলিশ। তাকে ধরতে এলাকার সব শপিং মল ও আশপাশে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের আরেকটি শপিং মলে ধারালো অস্ত্রের আঘাতে 9 জন আহত হয়। পরে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী। দেশে বাইরের আরো কিছু খবর নিয়ে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মানুষের উপর যে নির্মম আচরণ করা হচ্ছে সে কারণেই উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলা হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ওই হামলার জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করায় ভারতের কড়া সমালোচনাও করেন তিনি। এদিকে পাকিস্তান ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া কাশ্মীরের জনজীবনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নয়, শুধু চেরাতে এ মহড়া চলবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে কাশ্মীরের হিমালয় এলাকায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা কর্মীদের গুলিতে এক যুবক নিহত হয়েছে। এর জেরে রাজ্যে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সিরিয়ায় বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আলেপ্পো শহরে সরকারি ও রুশ বাহিনীর অব্যাহত হামলায় শনিবার নতুন করে 25 জন নিহত হয়েছে। এ নিয়ে গেল 3 দিনে সেখানে নিহত হয়েছে শতাধিক বেসামরিক নাগরিক। এছাড়া হামলায় পানি সরবরাহের পাইপগুলো বিধ্বস্ত হওয়ায় তীব্র পানির সংকটে পড়েছে সেখানকার অন্তত 2 লাখ মানুষ। এদিকে সিরিয়ায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা রাজ্যের চার্লটে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার ভিডিও প্রকাশ করেছে নিহতের স্ত্রী। হত্যার সময় পুলিশকে গুলি না চালানোর জন্য অনুরোধ করেছিলেন বলেও জানিয়েছেন তিনি। এদিকে ওই কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে চার্লটে শনিবার 4র্থ দিনের মতো বিক্ষোভ চলছে। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয়দের। সংবাদ শেষ করছি। পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। গুলশান হামলা ও নিহত জঙ্গিদের নিয়ে নতুন ভিডিও। র্যাব বলেছে চিন্তার কিছু নেই, ভিডিওটি নিয়ে বিশ্লেষণ চলছে। রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে ইউনেস্কোর সুপারিশ সরকার বিবেচনা করবে, তবে কাজ বন্ধ করা হবে না, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। সরকারের সার্চ কমিটি নয়, জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে, দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। বিএনপির আজিজ মার্কা নির্বাচন কমিশন মানুষ দেখেছে, তাই এই নিয়ে সুপারিশের কোনো এখতিয়ার তাদের নেই, বললেন মাহবুবুল আলম হানিফ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 10:30টায়। এর আগে 9টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। দর্শক, এছাড়াও দেশ ও দেশের বাইরে সবশেষ সংবাদ সবার আগে জানতে যে কোনো সময় আপনার গ্রামীণ ফোন বাংলা লিংক অথবা এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 নাম্বারে। ধন্যবাদ সবাইকে।